কোথাও ট্রাভেল করতে গেলে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে ট্রান্সপোর্ট। আমি যখন দেশের বাইরে কোথাও যাই তখন আমি আগেই খোঁজ নিয়ে যাই যে সেখানকার ট্রান্সপোর্ট সিস্টেম কেমন। তো আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে আমি যখন থাইল্যান্ডে গেছিলাম তখন এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য কীভাবে ট্রান্সপোর্ট ইউজ করতাম আর সেগুলো ব্যবহার করার সুবিধা এবং অসুবিধা কী। যে কোনো দেশে গেলে প্রথম যেই কাজটি করতে হয় সেটা হলো ওখানকার একটা সিম কেনা। কারণ ইন্টারনেট না থাকলে আপনি কোথাও কোনো যোগাযোগ করতে পারবেন না, কোনো ট্রান্সপোর্টও ইউজ করতে পারবেন না। ব্যাংকক এয়ারপোর্টে নেমেই ট্যুরিস্টদের জন্য একটা আলাদা সিমের ব্যবস্থা থাকে। আপনি চাইলে আপনার পাসপোর্ট দেখিয়ে সেখান থেকে সিম কিনে ফেলতে পারেন। এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার সময় ট্যাক্সির দরকার হয়, কারণ সাথে লাগেজ থাকে। আমিও এয়ারপোর্ট থেকে বের হয়ে ট্যাক্সি নিয়েছিলাম। বাংলাদেশের মতো থাইল্যান্ডেও উবার আছে এবং ইউজ করার সিস্টেম একই রকম। থাইল্যান্ডের নিজস্ব একটা সার্ভিস আছে যেটার নাম হচ্ছে গ্রাব। এই গ্রাবটা আমার খুব পছন্দ। এটা সস্তা এবং খুবই কনভিনিয়েন্ট। ব্যাংকক এয়ারপোর্টে বাইরে প্রিপেড ট্যাক্সিরও ব্যবস্থা আছে। কেউ চাইলে বের হয়ে প্রিপেড ট্যাক্সি নিয়েও হোটেলে যেতে পারেন। সেই ক্ষেত্রে ভাড়া পড়বে মোটামুটি 20 কিলোমিটারের জন্য 300 থেকে 350 থাই বাত, এবং মাঝখানে একটা টোল আছে, সেটার ফি হচ্ছে 50 বাত। দেশের বাইরে গেলে বোঝা যায় যে গুগল ম্যাপস কত উপকারী। কোথাও যেতে হলে গুগল ম্যাপসকে জিজ্ঞেস করলে একদম ডিটেলস বলে দেয় কোথায় বাস ধরতে হবে বা ট্রেন ধরতে হবে, কত নম্বর গেট দিয়ে ঢুকতে হবে, কত নম্বর গেট দিয়ে বের হতে হবে, সব কিছু ইন ডিটেল বলা থাকে গুগল ম্যাপসে। সেই জন্য কোথাও যাওয়ার আগে গুগল ম্যাপসের ব্যবহারটা খুব ভালোভাবে শিখে নিলে সুবিধা হবে। এবার পাবলিক বাসের কথা বলি। থাইল্যান্ডে পাবলিক বাসের সার্ভিস খুবই সুন্দর। 2 ধরনের বাস চলে থাইল্যান্ডে, নন এসি এবং এসি। নন এসির ভাড়াটা স্বাভাবিকভাবেই একটু কম হয়, কিন্তু সার্ভিস দুটোরই খুবই চমৎকার। এটা ব্যাংককের একটা বাস স্টপ। ওখানে প্রত্যেকটা বাস স্টপেই বাসের নাম্বার এবং রুটের ডিটেলস দেওয়া থাকে। যে কখনো বিদেশ ভ্রমণ করেনি তারও কোনো অসুবিধা হবে না, সে যদি ইংলিশ পড়তে জানে। একটা ডিজিটাল ডিসপ্লেও থাকে, সেখানে বাসের নাম্বার এবং বাসটা ঠিক কটার সময় আসবে সেটাও লেখা থাকে। বাসের ভাড়া মিনিমাম 10 বাত, তবে রাত 11টার পরে ভাড়াটা একটু বেড়ে যায়। বাস স্টপে যাত্রীদের বসার জায়গার পাশে ফ্রি ওয়াইফাই এবং যে কোনো ডিভাইস চার্জ করার সিস্টেম আছে। ব্যাংককের বিটিএস স্কাইট্রেন এবং এমআরটি মেট্রোর সার্ভিস প্রায় একই রকম। দুটোই চলে ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত। এই দুই ট্রান্সপোর্টের মাঝে অনেক কানেক্টিং স্টেশনও আছে। মেট্রো সম্পর্কে আপনাদের সবার ধারণা তো আছেই। বিটিএস স্কাইট্রেন হচ্ছে যেটা উপর দিয়ে চলে, আর মেট্রো মাটির নিচ দিয়ে চলে। বিটিএস স্কাইট্রেন এবং মেট্রো ব্যবহার করে ব্যাংককের
প্রায় সব জায়গায় পৌঁছানো যায়। যেখানে পৌঁছানো যায় না সেখানে গ্রাব ইউজ করে আপনি বাইক নিতে পারেন বা কার নিতে পারেন। এই দুই ট্রান্সপোর্টের মিনিমাম ভাড়া হচ্ছে 16 বাথ আর ম্যাক্সিমাম সম্ভবত 70 বাথ। স্টেশনে গিয়ে কাউন্টার থেকে টিকিট নেওয়া যায় অথবা ভেন্ডিং মেশিন আছে, সেখানে কয়েন দিয়ে টিকিট কাটা যায়। এছাড়া থাইল্যান্ডের প্রায় সব জায়গায় বাইসাইকেল এবং মোটর বাইক রেন্ট করার ব্যবস্থা আছে। মোটর বাইক রেন্ট করার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট লাগবে এবং তার সাথে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটও লাগবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফুড। তো আমি এখন শেয়ার করছি কোনো দেশে গেলে আমি কিভাবে আমার পছন্দের খাবার খুঁজে বের করি। ফাস্ট ফুডের কথা যদি আসে তাহলে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে বার্গার কিং। এখানে ভেজিটেরিয়ান আইটেম থেকে শুরু করে যে কোনো ধরনের খাবার পাওয়া যায় আর দামও মোটামুটি রিজনেবল। আর একটা বড় সুবিধা হলো বার্গার কিংয়ের টেবিলের নিচে পাওয়ার আউটলেট আছে, সেখানে চাইলে আপনি যে কোনো ডিভাইস চার্জ করতে পারেন। এছাড়াও ফাস্ট ফুডের জন্য ম্যাকডোনাল্ডস, KFC এগুলোও খুব ভালো। আর দেশি খাবার খাওয়ার জন্য সাহায্য নিতে হবে গুগল ম্যাপসের। প্রথমে গুগল ম্যাপস ওপেন করে সেখানে ব্যাংককের লোকেশনটা বের করলাম। এবার সার্চ বক্সে গিয়ে ইন্ডিয়ান ফুড অথবা ইন্ডিয়ান রেস্টুরেন্ট লিখব। আশেপাশে যত ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সবগুলোই এই লিস্টে আছে। এগুলোর মধ্যে যেটার রেটিং ভালো, রিভিউ ভালো, আমি সাধারণত সেখান থেকে ইন্ডিয়ান খাবার কিনি। নামে ইন্ডিয়ান খাবার হলেও এই রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশি খাবারও পাওয়া যায়। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাইকে অশেষ ধন্যবাদ।